নমস্কার। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সিএএ বা নাগরিকত্বের আইন ২০১৯ নিয়ে। আমার এই ভিডিওটা করার পেছনের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই স্বজাতির মানে আমাদের এই মানুষগুলো যারা ওপার বাংলা বা পাকিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে বা ধর্মীয় অত্যাচারের ভয়ে যারা ওই দেশগুলো থেকে ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, এই দেশে এসে আশ্রয় নিয়েছে, ভারতবর্ষে এসে তারা এই বিশ্বাসে এসেছে যে এটা তাদের ভারতভূমি, এটা তাদের নিজস্ব ভূমি। এখানে তারা পূর্ণ স্বাধীনতায় তাদের ধর্মাচরণ করতে পারবে, সেই উদ্দেশ্যেই তারা সেসব দেশ থেকে এইসব দেশে পালিয়ে এসেছে। কিন্তু ভারতের সংবিধানে বা আইনে এই মানুষগুলোকে কখনোই স্বীকৃতি দেওয়া হয়নি সেইভাবে, সেই হারে, সেই অর্থে কখনোই স্বীকৃতি দেওয়া হয়নি। তাদেরকে এক ধরনের অচ্ছুত নাগরিক হিসেবে রেখে দেওয়া হয়েছে। কেউ কেউ এসে টাকা পয়সা দিয়ে কোনোভাবে ভোটার কার্ড, আইডি কার্ড করে কোনোভাবে হয়তো নাগরিকত্ব হাসিল করেছে, চাকরি বাকরি করছে, পাসপোর্ট বানিয়েছে, বিদেশ গেছে, কিন্তু আসলে তারা নাগরিকত্ব পায়নি। তারা সংবিধান অনুসারে তারা নাগরিকত্ব নিতে পারেনি বা নাগরিক হয়নি। এই আমাদের এই যে মানুষগুলো যারা ওপার বাংলা থেকে অত্যাচারের ভয়ে, বিশেষ করে একটা ধর্মের, সেটা হচ্ছে হিন্দু, তাছাড়া বাকি যে আরও সেই দেশের যে মাইনরিটিগুলো, সেই ধর্মের মানুষগুলোকেও এই দেশে শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে একটা অর্ডার, যে অর্ডারটার ফলে এই সিএএ 2019-এর আন্ডারে কিছু মানুষ, কিছু ধর্মের, কিছু সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব, ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে। তো চলুন জেনে নেওয়া যাক সেই আইনটা কি, আইন সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি গুগলে সার্চ করলে এরকম 3টে পেজ দেখতে পারবেন, যে 3টে পেজে মোটামুটি সংবিধানের যে এই সিএ 2019-এর যে গেজেটটা, এই গেজেটটা প্রকাশ করেছে। এইটা আপনি গুগলে সার্চ করলে সিএএ 2019 বলে সার্চ করলে এরকম 3টে পেজ পাবেন, সাথে হিন্দি ভার্সানেরও 3টে পেজ আসবে। তো আপনি আপনার সুবিধা মতো যে ভাষায় আপনি সচ্ছল সেই ভাষায় এটা পড়বেন। পুরো ডিটেলস পড়লে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন আইনটা আসলে কি, আইনটার ভেতরে কি বলা আছে, আইনের ফাঁকফোকর কি আছে। আর মানুষ যে ভয় দিচ্ছে, কিছু কিছু লোক কারণবশত, তারা এমনি এমনি করছে না, তারা বিভিন্ন কারণেই হয়তো বা ভয় দিচ্ছে মানুষকে। কেন ভয় দিচ্ছে, কি কারণে ভয় দিচ্ছে, সেইগুলি আমি ডিটেলস এখানে আলোচনা করব, যাতে আপনাদের ভয় ভীতি সবারই দূর হয়। তো দেখুন, এই গেজেটটা আপনি এখানে পড়লে, এটা জুম করে আমি আর দেখাচ্ছি না, আপনি অনলাইনে সার্চ করলে পুরো পেয়ে যাবেন। এর যে মেইন এই যে পার্টটা আমি রেড পার্ট করে রেখেছি, এবং এই ছোট একটা রেড পার্ট, এই দুটো বেশ ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলে আমি রেড করে রেখেছি। এবার এই পয়েন্টগুলোকে আমি আলাদাভাবে আপনাদের দেখাচ্ছি। পয়েন্টে কি লেখা আছে দেখুন, এই পয়েন্টটায় লেখা আছে এই দ্বিতীয় প্যারাতে, provided that any person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before the 31st day of December 2014 and who has been exempted by the central government by or under clause C of subsection 2 or section 3 of section 3 of the Passport Entry into India Act 1920 or from the application of the provisions of the Foreigners Act 1946 or any rule or order made thereunder shall not be treated as illegal migrant. এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, ইলিগাল মাইগ্রেন্ট ফর দ্য পারপোজ অফ দিস অ্যাক্ট। এবার এর যে টোটাল যে জিনিসটা পড়লাম, এটার বাংলা মানে করলে যেটা দ্বারা, সেটা আপনাদের বাংলা মানে আমি বলে দিচ্ছি। প্রদত্ত যে, একদম ওটার জিস্ট বাংলা মানে, প্রদত্ত যে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের কোনো ব্যক্তি যিনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন এবং যিনি পাসপোর্ট আইন 1920-র 3 নং ধারার 2 নং উপধারার সি দফা অনুসারে বা বিদেশি আইন 1946-এর বিধানাবলী অথবা তদনুযায়ী প্রণীত কোনো নিয়ম বা আদেশের প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত হয়েছেন, তাকে এই আইনের উদ্দেশ্যে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না। এবার বলতে পারেন যে এই পার্টটা কেন এতটা গুরুত্বপূর্ণ। দেখুন, এই পার্টটা গুরুত্বপূর্ণ এই কারণেই, ভারত সরকারের যে এই যে বিদেশি আইন 1946,
এই আইন অনুসারে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষের নাগরিকত্বের দাবি করতে পারে না। তো যারা বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে এই 2014-র 31শে ডিসেম্বর বা তার আগে অবধি এসে গেছেন, যারা পাসপোর্টে আসুক বা পালিয়ে আসুক, পাসপোর্টে এসে ভিসা শেষেও থেকে গেছে ইন্ডিয়া সরকারকে না জানিয়ে, তাহলে তারা আসলে আইনের পক্ষে, আইনের চোখে তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী, তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে আইন অনুসারে 1946-এর আইন, বিদেশি আইন অনুসারে তারা কিন্তু নাগরিকত্বের আবেদনের দাবিদারই না, তারা দাবিই করতে পারবে না। কারণ নাগরিকত্ব দাবি করতে হলে আপনাকে বৈধভাবে আসতে হবে, পাসপোর্টে ভিসা নিয়ে আসতে হবে, ভিসা নিয়ে এসে আপনাকে আবেদন করতে হবে যে আমি এই দেশে থাকতে চাই। সেটা হচ্ছে লিগ্যাল ওয়ে, লিগ্যাল ওয়েতে। কিন্তু বেশিরভাগ মানুষই যারা এই 3টে দেশ থেকে এসছে, তারা কেউই এই লিগ্যাল ওয়ে বা লিগ্যাল রাস্তা ফলো করেনি। তো তারা তো একটা বিরাট সংখ্যা। তো এই সংখ্যাটারে এখন নর্মালাইজ করার জন্য, সাধারণ ইন্ডিয়ান নাগরিকদের সাথে এক এক ক্যাটাগরিতে দেখার জন্য, তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই এই আইনটা বিশেষ করে আনা। অনেক সরকার আমাদের এই জাতি মানে এই মানুষগুলোকে কোনোদিনে এই মর্যাদা এইভাবে এত সিম্পলিফাইভাবে মর্যাদা দেওয়ার যে আইন, এটা কোনোদিনই কেউ আনার চেষ্টা করেনি, কিন্তু এই সরকার করেছে আমাদের জন্য। এই সরকারকে তার জন্য আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ দেওয়া উচিত। এইবার দেখুন, এটা তো ছাড় দেওয়া হলো 6টা সম্প্রদায়ের, এই যে মানুষ কি কি দেওয়া আছে এখানে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি বা খ্রিস্টান গেল, যারা 31শে ডিসেম্বর 2014-র আগে এই 3টে দেশ থেকে, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ঢুকে গেছে অলরেডি, তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আর গণ্য করা হয়নি, বলেছে ছাড় দেওয়া হয়েছে, তাদেরকে আর অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না। তাহলে আপনি বলতে পারেন ছাড় কোথায় দেওয়া হয়েছে, সেটা তো জানি না। এখানে তো বলেছে ছাড় যাদের দেওয়া হয়েছে। হ্যাঁ, ছাড় কোথায় দেওয়া হয়েছে সেটাও দেখাচ্ছি। ছাড় কোথায় দেওয়া হয়েছে দেখুন, ছাড় দেওয়া হয়েছে একটা আলাদা অর্ডারে, সেটা হচ্ছে ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডার 2015। এটাও গুগলে সার্চ করবেন, এফআরওর সাইট থেকে আপনি এই অর্ডারটার কপি পেয়ে যাবেন। সেখানে এক পেজেই আছে, ইংলিশে এক পেজ এবং হিন্দিতে এক পেজ আছে। তো আপনার সুবিধা মতো আপনি যে ভাষায় সাবলীল সেই ভাষায় দেখতে পারেন। এই অর্ডারটা পাস হয়েছে দেখুন 7 সেপ্টেম্বর 2015-তে। এখানে স্পষ্ট বলা আছে, এই যে 2 নম্বর প্যারায়, এখানে খেয়াল করুন। ইন দ্য ফরেনার order 1948 after paragraph 3 the following paragraph shall be inserted, namely মানে আগে যে ল ছিল সেখানে এই এক্সট্রা এই জিনিসগুলো ঢোকানো হলো। কি ঢোকানো হলো? exemption of criteria class of foreigners, process belonging to minority communities in Bangladesh and Pakistan, namely Hindus, Sikhs, Buddhists, Jains, Parsis and Christians who were compelled to seek shelter in India due to religious persecution or fear of religious persecution and entered into India on or before 31st December 2014 without valid documents। আচ্ছা, এই জিনিসটার মানে বুঝুন, যারা অলরেডি 2014-র 31শে ডিসেম্বর আগে এই 6টি সম্প্রদায়ের মানুষ, এখানে বলা আছে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে, এই দুটো দেশের থেকেই বেশি এসছে, আফগানিস্তান থেকে কম, তাই এখানে এই দুটো দেশেরই স্বীকৃতি দিয়েছে ফার্স্ট, পরে সিএ 2019-এ ওটা আফগানিস্তানও ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, তো এই 6টা সম্প্রদায়ের মানুষকে তো এখানে ছাড় দেওয়া হয়েছে। কি ছাড় দেওয়া হয়েছে? without valid documents including passport or other travel document and who have been exempted under Rule 4 from the provisions of the rule of the passport entry into India rules 1950 made under section 3 of the passport entry into India Act 1920। 1920 সালের যে আইন ছিল পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া, তাতে এই লোকগুলোকে আসলে অবৈধ হিসেবেই দেখা হওয়ারই কথা ছিল, কিন্তু এই লোকগুলোকে আর অবৈধ হিসেবে এক্সেমটেড, এই যে এক্সেমটেড কথাটা, এক্সেমটেড মানে তাদেরকে ছাড় দেওয়া হলো এইসব ব্যাপারে, যে তাদেরকে আর অবৈধ বলা যাবে না। সে ভ্যালিড পাসপোর্ট নিয়ে আসুক চাই না আসুক, পালিয়ে এসে থেকে যাক, বা পাসপোর্টে এসে ভিসা শেষেও থেকে গেছে, যারা অলরেডি 2014 সালের আগে এসে গেছে, with valid documents including passport or travel documents and the validity of the any such documents has expired
সেগুলো এক্সপায়ার হয়ে গেছে, তাতেও কোনো ব্যাপার নেই। অ্যাজ দ্য কেস মে বি। আচ্ছা, যাই হোক, তো এই গেজেটে এইখানে বলা আছে স্পষ্ট যে ছাড় দেওয়া হয়েছে। দেখুন এই অর্ডারটায়, তাহলে এই জিনিসটা পড়বো না, পড়ে নেবেন আপনারা, পড়লে বুঝতে পারবেন আসলে এখানে কি বলা আছে। তো বুঝতে পারলেন এই অর্ডারে ছাড় দেওয়া হয়েছে। আর এখানে কিছু কিছু লোক আপনাদের বিভ্রান্ত করার জন্য বলবে কম্পেলড টু সিক, এই শব্দটা নিয়ে খুব বলতে পারে। এই শব্দটার মানে হচ্ছে, মানে আপনি বাধ্য হয়েছেন আশ্রয় নিতে ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন অর ফিয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন, মানে আপনি ধর্মীয় কারণে মারধর খেয়েছেন, কিংবা উৎপীড়নের শিকার হয়েছেন, কিংবা উৎপীড়নের ভয় আছে, সেই কারণে এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সে চাই আপনি পাসপোর্টে আসুন বা না আসুন বা পালিয়ে আসুন, এখানে কিন্তু কোনো ম্যাটার করে না। কিন্তু কিছু লোক এখানে আপনাকে এই কম্পেল টু সিকের শব্দ অন্যভাবে মিনিং করে আপনাকে ভয় ধরিয়ে দেবে। ভয় পাবেন না, আপনি আইন সম্পর্কে জানুন পুরো ক্লিয়ার, তাহলে আপনার ভয় আসবে না। পুরো ক্লিয়ার জেনে গেলে আপনি ভয় পাবেন না। এইবার দেখুন, এটা তো আপনাদের এটার মানে তো দেখালাম। এই যে ছাড় কারা দিল, তাহলে ওই 2015-র ওই অর্ডারটায় ছাড় দেওয়া হলো। তাহলে এই যারা ছাড় পেয়েছে তারা আর সকল অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হলো না, ব্যাস হয়ে গেল। আবার কিছু কিছু লোক বলছে, আচ্ছা তুমি তো অ্যাপ্লিকেশন করার পরে তুমি তো ডিক্লেয়ার করে দিচ্ছ যে তুমি বাংলাদেশি কিংবা পাকিস্তানি, তাহলে তো তুমি তো ইন্ডিয়ান সরকারের যে সুযোগ সুবিধা নিচ্ছ সেগুলো তো তুমি আর পাবে না, রেশন পাবে না বা লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, বা যাই যেসব সুযোগ সুবিধা তুমি পাও, চাকরি করছো, সেই চাকরিও তো তোমার করার কথা না। এই যে যে একটা আইনের ফাঁকফোকর থাকে, সেটাও যাতে না থাকে। দেখুন আইনটা কত বড় মানবিক, সেই ফাঁকফোকরটাও যাতে না থাকে, মানুষ যাতে নিশ্চিন্তে করতে পারে, যাতে তার যোগ্য নাগরিকত্বের যে অধিকার, অধিকার কেন বলছি সেটা একদম ভিডিওর লাস্টে বলছি, যে কেন আপনার এটা অধিকার, আইনিগতভাবে আপনার নাগরিকত্ব পাওয়া অধিকার কেন, সেটা আমি ভিডিওর লাস্টে, ভিডিওটা অনেক বড় হবে, না টেনে দেখুন মন দিয়ে, পুরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। অধিকার কেন বলছি পরে জানতে পারবেন। এবার দেখুন, সেই যারা ভয় পায় আর কি, যে আমার চাকরি বাকরি আছে, আমার রেশন আছে, জমি জায়গা আছে, সেগুলো কি হবে। তো সেই ক্ষেত্রে এই ওই যে এই রেড মার্কের এইখানে ছিল সেই পার্টটাই, যে দেখুন, প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পার্সন হু মেক্স, এটা কিন্তু ওই গেজেট ও 2019-এর সিএ 2019-এর গেজেটেরই এই ছোট্ট এই ক্লজটা। প্রোভাইডেড ফার্দার দ্যাট দ্য পার্সন হু মেক্স দ্য অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন শ্যাল নট বি ডিপ্রাইভড, এই শব্দটা মাথায় রাখবেন, ডিপ্রাইভড অফ দিস অফ হিজ রাইটস অ্যান্ড প্রিভিলেজেস। প্রিভিলেজেস মানে সুযোগ সুবিধা, আর রাইটস মানে আপনার অধিকার। ডিপ্রাইভ মানে আপনাকে বঞ্চিত করা যাবে না, ডিপ্রাইভ মানে শব্দের মানে হচ্ছে বঞ্চিত করা যাবে না। টু হুইচ হি ওয়াজ entitled on the date of receipt of his application on the ground of making such application। এবার এর জাস্ট বাংলা মানে হচ্ছে এইটা, ওটা দেখুন, যদি কোনো ব্যক্তি এই ধারার অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেন, তাহলে আবেদন করার তারিখে, মানে আপনি আবেদন করার আগে অবধি যে অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করতেন, আবেদন করার কারণে তার সেই অধিকার ও সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে না, একদম স্পষ্ট বলা আছে। মানে আপনার যদি কোনো অধিকার খর্বও করা হয়, আপনি আইনিগতভাবে এই প্রভিশন, এই ক্লজটার মাধ্যমে আপনি কিন্তু সেই অধিকার, আদালতেও যদি যাওয়া লাগে, আপনি কিন্তু সেই অধিকার পূর্ণ বহাল রাখতে পারেন। তার মানে আপনার কি দাঁড়ালো, তার মানে আপনার চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য, লক্ষ্মীর ভাণ্ডার বা রেশন তোলা, জমি জমা ইত্যাদি কিছুর উপরই সরকার কোনো কবজা বা হস্তক্ষেপ করবে না। আপনি অ্যাপ্লিকেশন করার আগেও যেসব সুযোগ সুবিধা ভোগ করতেন, আবেদনের পরেও আপনি একই সুযোগ সুবিধা ভোগ করবেন। আপনি বাংলাদেশি বা পাকিস্তানি ডিক্লেয়ার করার জন্য আপনার যত সুযোগ সুবিধা ছিল বা জমি জমা সেইগুলো সরকার কবজা করে নেবে, এরকম কোনো কিছু করা যাবে না, আইনে স্পষ্ট বলা আছে। আচ্ছা, গেল ফরেনার্স অ্যাক্ট আপনি দেখে নিয়েছেন যে কোনটায় ছাড় দেওয়া হয়েছে। লোকে বলে, কিছু কিছু লোক আবার বলে এটা তো ছাড় দেওয়া হয়নি, এটা তো ক্যান্সেল হয়ে গেছে। সেটাও আমি আপনাদের পরে দেখাবো কোথায় ক্যান্সেল হয়েছে, কি হয়েছে না হয়েছে, কি বলেছে সেখানে। এবার দেখুন, এই যে ফরেনার্স অ্যাক্ট, যেটা 2025-এ চালু হয়েছে। 2025-এর কত তারিখে? 4th এপ্রিল 2025-এ, যে 4th এপ্রিল 2025। এইখানে যে ক্লজগুলো আছে, এখানে কয়েক পেজে আছে আর কি ফরেনার্স একটা, তো সেটা পড়লে দেখবেন এই 36 নম্বর পয়েন্টে একদম শেষের পেজে চলে যাবেন, শেষের পেজের 36 নম্বর পয়েন্টে এই কথাগুলো আপনারা পড়ে নেবেন। এইখানের যে মিনিংগুলো আছে, ডাইরেক্ট একদম এর মিনিং যা আছে আমি বাংলায় বলছি। পাসপোর্ট, ভারতে প্রবেশ আইন 1920, বিদেশি নিবন্ধন আইন 1939, বিদেশি আইন 1946 এবং ইমিগ্রেশন বাহক দায়বদ্ধতা, যাই হোক এটার এত কিছু মানের দরকার নেই।
এই জাস্ট এইটুকুন দেখুন, যাদেরকে এই আইনে বাতিলকৃত আইন বলা হয়েছে, মানে এই যে সালগুলোর যে আইন বলা হয়েছে, এই আইনগুলো এই নতুন ফরেনার্স অ্যাক্ট 2025-এর কারণে বাতিল করা হলো। আচ্ছা ঠিক আছে, বাতিল হলো। এইখানে কিন্তু যে আইনের কারণে আমি ছাড় পেয়েছি সেটা কোনটা, সেটা আপনি একটু আগে আমি দেখিয়েছি। আচ্ছা আবার দেখাচ্ছি, ক্লিয়ার হোক কনসেপ্ট। এই ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডার 2015, এই যে একটা অর্ডার জারি করেছিল, এটা জিএসআর 686 মেবি এরকম কিছু একটা হবে, যাই হোক। এই যে অর্ডারটায় ছাড় দেওয়া হয়েছিল, এই অর্ডারটা কিন্তু 2015-র, খেয়াল করুন 2015 সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর নিউ দিল্লি থেকে এই গেজেটটা পাবলিশ হয়েছে। তো ছাড় দেওয়া হয়েছে 2015-র এই অর্ডারে। হ্যাঁ, এইখানে যে ফরেনার্স অ্যাক্ট, সেখানে কিন্তু এই 2015 কোথাও নেই যে এই আইনটা বাতিল হয়েছে। খেয়াল করে দেখুন, কোথাও বাতিল করা হয়নি, এই আইনটা বাতিল হয়নি। তার মানে কি, আপনি যে অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন সেটাকে ছাড় দেওয়া হয়েছে, সেটা কিন্তু বাতিল হয়নি। কিছু কিছু লোক আপনাকে উল্টোপাল্টা বোঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে, যাতে আপনি না করেন। আপনি না করলে তাদের লাভ কোথায় দেখুন। আপনি না করলে একটা বিরাট জনসংখ্যা, যদি আপনি এরকম ঝুলেই থাকেন, আপনি আজীবন কারোর ভোট ব্যাংক হিসেবেই থাকবেন। আপনার যে পূর্ণ রাইট বা পূর্ণ স্বাধীনতা, সেগুলো থেকে আপনি আজীবন দূরেই থাকবেন। আপনি পূর্ণ স্বাধীনতা নিতে পারবেন না, পুরো স্বাধীনভাবে বাঁচতে পারবেন না। আপনি যদি একবার নাগরিকত্ব নিয়ে নেন বা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যান, আপনি তো ওদের কথা আর শুনবেন না, আপনার ইচ্ছা মতো কাজ করবেন। ওরা সেটা চায় না। গেল সেকেন্ড, ওই আইনটা তো বাতিল হয়নি, গেল। তারপরেও দেখুন, এইসব আইন বাতিল, মানে এই 2 নম্বর পয়েন্টটাই বাংলায় করা। এইসব আইন একদম লাস্টের দিকে গেলে এই ডিটেলসগুলো পেয়ে যাবেন ফরেনার্স অ্যাক্ট 2025-এর। কি বলেছে এই 36 নম্বর পয়েন্টের 2 নম্বর সাব পয়েন্টে দেখুন, এইসব আইন বাতিল হওয়া সত্ত্বেও, বাতিল হওয়া আইনের অধীনে যা কিছু করা হয়েছে বা করা হয়েছে বলে মনে করা হয়েছে, যেমন কোনো নিয়ম, আদেশ, নির্দেশনা, নির্দেশ বিধি বা কোনো কার্যক্রম যা করা হয়েছে বা জারি করা হয়েছে, অথবা কোনো দণ্ড বা জরিমানা যা আরোপিত হয়েছে, তা যদি এই আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তা এই আইনের সংশ্লিষ্ট ধারার অধীনে করা হয়েছে বলে গণ্য করা হবে। তাহলে দেখুন যে আমাদের যে এই ফরেনার্স অ্যাক্ট, পুরনো যে ফরেনার্স অ্যাক্টে ছাড় দেওয়া হয়েছিল এই অর্ডারটা পাস করে, সেই অর্ডারে বলা হয়েছে যে যারা ওইভাবে প্রবেশ করেছে উইদাউট পাসপোর্ট অথবা পাসপোর্টে ভিসা থেকে গেছে, তারা হচ্ছে আর অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। কিন্তু এই ফরেনার্স অ্যাক্টে আপনি পড়ে দেখবেন, এখানে খুব কড়াভাবে কিছু নতুন আইন এনেছে, যারা নতুন প্রবেশ করবে, অনুপ্রবেশ করবে, মানে অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে যাদের, যে যারা ভিসায় পরেও থেকে যাবে কিংবা লুকিয়ে আসবে যারা, সেই যে অনুপ্রবেশকারী, তাদের জন্য খুব কড়া আইন এনেছে। তাদেরকে আর এই আইনে মানে হিন্দু হলেও তাদেরকে আর ছাড় দেওয়ার কোনো প্রভিশন এই আইনে দেয়নি 2025-এ। তাহলে যে আইনটা পুরনো দিয়েছে সেই আইনটা কিন্তু এই কথাগুলোর সাথে কন্ট্রাডিক্ট করছে। কন্ট্রাডিক্ট মানে এইখানে যে কথাগুলো বলেছে তার বিপরীত কথা বলছে ওই আইনটায়। ওই আপনার ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডার 2015, এই যে এই আইন, এই পেজটায় যা দেখিয়েছিলাম, যাই হোক। তাহলে সেখানে এই আইনটায় যে ছাড় দেওয়া হয়েছে, এখানে এটা কন্ট্রাডিক্ট করছে। কন্ট্রাডিক্ট মানে ওটা আর এটা পুরো দুইমুখী কথা, দুটো এক লেভেলের না, একটা 180 ডিগ্রি অপোজিটের কথা। মানে এখানে ছাড় দেওয়া হয়েছে আর এখানে বলছে যে কোনো ছাড়, এই আইনগুলো বাতিল যদিও বা ধরা হয়, ধরুন এই আইন যদিও, ওই অর্ডারটাও যদি বাতিল করে, তারপরেও তো সেখানে কন্ট্রাডিক্ট করছে। কন্ট্রাডিক্ট করলে সেটা পুরনো আইনে থাকছে, পুরনো আইনে থাকলে সেখানে ছাড় দেওয়া হয়েছে। তার মানে কি, নতুন আইনে আপনার এই যে ফরেনার্স অ্যাক্ট 2025-এ, তার মানে আপনি এই আইনে এখানে পুরো ছাড় পেয়েই আছেন। সেই আইনটা কোথাও বাতিল হয়নি, সেটা নর্মালি আছে, আপনি পুরো ছাড় পেয়ে আছেন। আর যে বিধে নিয়ম, আদেশ, নির্দেশনা ইত্যাদি রয়েছে দেওয়া, মানে যে ছাড় দেওয়া হয়েছে 6টা সম্প্রদায়কে, যাদেরকে আর অবৈধ অনুপ্রবেশকারী বলা যাবে না, তাদের যে নির্দেশ ছিল সেই নির্দেশটা মনে করা হবে এই আইনেই করা হয়েছে। এখানে স্পষ্ট এই শব্দগুলোই এখানে বলা আছে। তার মানে আপনার ওই ছাড় বাতিল হয়নি। কেউ ভুল বোঝাচ্ছে, তাদের ফাঁদে পা দেবেন না। গেল, এটা ক্লিয়ার হলো। ফরেনার্স অ্যাক্ট 2025 যারা 2014 পরে এসছে তাদের জন্য এটা লাগু হবে, কিন্তু যারা এসে গেছে তাদের জন্য আর লাগু হবে না। তাদের তো ছাড় দেওয়াই আছে 2014 আগে, যারা এসে গেছে 31শে ডিসেম্বর আগে, তাদের তো ছাড় দেওয়াই হয়ে গেল। ক্লিয়ার হলো। এইবার দেখুন, এইবার বাড়ি বাড়ি যে এসআইআর এর ব্যাপারটা আসবে কিছুদিনের মধ্যে। এসআইআর নিয়ে চর্চা হচ্ছে। এসআইআর কি? এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ ভোটার তালিকা সংশোধন। এটা প্রতি 20-30 বছর পর পর করে ভোটার তালিকা পুরো একদম নির্ঝঞ্ঝাট বা
দোষমুক্ত করতে। তো যাই হোক, সেক্ষেত্রে দেখুন এখানে ৩ টা ক্যাটাগরির ডকুমেন্ট বা ৩ টে ক্যাটাগরি করে তাদেরকে ডকুমেন্ট তাদের কাছ থেকে ডকুমেন্ট দেখা হবে। কিভাবে? যারা পহেলা জুলাই ১৯৮৭ সালের আগে জন্মেছে ভারতবর্ষে, সে তার মা-বাবা যেখানে খুশি থাকুক, যেখান থেকে আসুক, মা-বাবার কোনো কিছু যায় আসে না, তারা জন্মসূত্রে এখানে নাগরিক। তো তাদের শুধু নিজের ডকুমেন্ট দেখালেই হবে, মানে জন্মটা এদেশে হতে হবে, সেটার প্রুফ করতে পারলেই তার ভোট কেউ কাটতে পারবে না। সেকেন্ড হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, যেটা যাদের পয়লা জুলাই ১৯৮৭ থেকে ৩রা ডিসেম্বর ২০০৪-এর মধ্যে জন্ম, তারা কি করতে হবে? তাদের নিজের ডকুমেন্ট দেখাতে হবে, সাথে বাবা কিংবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট দেখাতে হবে। এক্ষেত্রে আসলে আইন হয়েছিল কি, যে ২০০৪-এর আগে অবধি যাদের জন্ম, এই 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 তারিখে ২রা ডিসেম্বর আইনটা তৈরি হয় আর কি, মানে লাগু হয়। তো সেই সময় বলা হয় যে বাবা অথবা মা যে কোনো একজন ইন্ডিয়ান নাগরিক হতে হবে, তবেই তার ছেলে বা মেয়ে ইন্ডিয়ান নাগরিক হওয়ার যোগ্য। দুজনই যদি নাগরিক না হয় তাহলে সে নাগরিক হওয়ার যোগ্য না, একজন নাগরিক হতেই হবে। গেল। আর একটা ক্যাটাগরি, যাদের জন্ম ৩রা ডিসেম্বর ২০০৪ থেকে এখন পর্যন্ত, তারা যারা ভোটার লিস্টে আছে তাদের নিজেদেরও ডকুমেন্ট দেখাতে হবে এবং বাবা মা উভয়েরই ডকুমেন্ট দেখাতে হবে। মানে বাবা মা দুজনই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান নাগরিক হতে হবে। এবার দুজনও যদি ইন্ডিয়ান নাগরিক না হয় সেও ঠিক আছে, কিন্তু একজন মাস্ট হতে হবে ইন্ডিয়ান নাগরিক, আর একজন অবৈধ অনুপ্রবেশকারী হওয়া যাবে না। সে লিগালভাবে আসুক, সে যদি এখানে এসে বাচ্চা জন্ম দেয় তো সে বাচ্চা লিগাল, সে নাগরিক হওয়ার যোগ্য, কিন্তু অবৈধ হলে কিন্তু আর সে নাগরিক হওয়ার যোগ্য না বা তার নাম ভোটার লিস্টে থাকার কথা না। এই হচ্ছে বিশেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর বা স্যার বলা হয় সংক্ষেপে, স্যার কেউ স্যার বলে কেউ স্যার বলে। তো এইটা হচ্ছে এই ব্যাপারটা, এই ব্যাপারটাই আপনি দেখে রাখবেন যে এইভাবে আপনার ডকুমেন্ট চাওয়া হবে, কার শুধু নিজের আর কার শুধু বাবা বা মায়ের, এবং সাথে নিজের, আবার কার বাবা মা উভয় এবং নিজেরও দেখাতে হবে। তাহলে কার কার এটা এই ক্যাটাগরি দেখলে, আপনি লিস্ট দেখলে পুরো বুঝে যাবেন। গেল। এবার সিএ এসআইআর করতে কি কি ডকুমেন্ট চাওয়া হতে পারে আপনার বাড়ি গিয়ে, তো এই ডকুমেন্টগুলো দেখে রাখুন। এই ডকুমেন্টগুলো চাওয়া হতে পারে, বিহারে এই ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে, আমাদের পশ্চিমবাংলা হয়তো ডকুমেন্টের সাইজ আরও বাড়তে পারে, মানে আরও বেশি হতে পারে, কিংবা এর থেকে দু একটা কমেও যেতে পারে। সেটা যারা করবে নির্বাচন কমিশন, ওদের ডিসিশনের উপরে ডিপেন্ড করে যে ওরা কিভাবে করবে। গেল। এইবার দেখুন, এই যে এসআইয়ের একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটা করে তো বললামই। এবার দেখুন, আপনি ভাববেন যে তাহলে আমি সিএ করব কেন, আমার যদি আমি সিএ করতে যাব কেন, আমি যদি ১৯৮৭ সালের আগে জন্ম দেখাতে পারি, আমার তো সিএ করার দরকার নেই। হ্যাঁ, যদি আপনি এখানে জন্ম প্রুভ করতে পারেন, অরিজিনাল জন্ম নিয়েছেন সত্যিই প্রুভ করতে পারেন, তাহলে আপনার সিএ করার দরকার নেই। কিন্তু যারা ১৯৮৭ সালের পরে এসছে কিংবা জন্ম এখানে না, জন্ম প্রুভ করতে পারবে না, তাদেরই সিএ করতে হবে। কেন সিএ করতে হবে? সিএ না করলে, এখন তো এসআইআর আপনি যাই হোক এসআইআর হয়তো কোনোভাবে কাটিয়েও গেলেন, কিন্তু ইন ফিউচার যখন এনআরসি হবে, এনআরসি কিন্তু ভারতবর্ষে হবে। এনআরসি কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। সিটিজেনদের একটা নাগরিক পঞ্জি, মানে ভারতবর্ষের নাগরিক কারা তার একটা রেকর্ড ভারত সরকার রাখবে। তো সেই রেকর্ডটা যখন ভারত সরকার রাখার চেষ্টা করবে, মেনটেন করবে, তখন একটা ভিত্তিবর্ষ ধরবে যে এই ভিত্তিবর্ষ ধরে সেই সময় যত নাগরিক ছিল তারা ভারতের নাগরিক। আসামের ক্ষেত্রে সেটা ১৯৭১ হয়েছিল। তো আমাদের পশ্চিমবাংলায় যদি সেটা হয় ১৯৭১-এর উপরে আর যাবে না, নিশ্চয়ই তার পরে। তার মানে একটা জিনিস ক্লিয়ার ধরে রাখুন যে ১৯৭১ সালের পরে যারা এসছেন, যাদের জন্ম এখানে না, তাদেরকেই সিএতে অ্যাপ্লাই করতেই হবে। না করে নাগরিকত্ব না নিলে যখনই সামনে এনআরসি লাগু হবে বা এনআরসি করা হবে, তখন কিন্তু আপনার নাম আর ওই লিস্টে থাকবে না, বা আপনি দেখাতে পারবেন না আপনার ফ্যামিলি ট্রি। আপনার পূর্বপুরুষ যে এই দেশের ৭১-এর আগের লিস্টের নাম ছিল, আপনি কিন্তু সেটা দেখাতে পারবেন না, কারণ নেই। আপনি তো তখন অন্য কোনো দেশে ছিলেন, তারপরে এসছেন এখানে। তাহলে আপনি যখন ফ্যামিলি ট্রি ক্লিয়ার দেখাতে পারবেন না, তখনই আপনি এনআরসি আওতার মধ্যে চলে গেলে আপনার নাম ঠাম যা যাবতীয় ডকুমেন্টস আছে সেগুলো বাদ হতে শুরু করবে। সেইটা বাঁচাতে গেলে আপনাকে ইন্ডিয়ান নাগরিকত্ব নিতে হবে, আর সেইটাই হচ্ছে সিএ ২০১৯-এর মাধ্যমে আপনি যদি নাগরিকত্ব নিয়ে নেন, তাহলে আপনি নাগরিকের লিস্টে চলে যাচ্ছেন, সেন্সাস ডিপার্টমেন্টে আপনার নাম চলে যাবে। মানে ভবিষ্যতে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড যা যা আছে, যত সুযোগ সুবিধা আপনার যেমন ছিল সেটা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু যদি আপনি নাগরিকত্ব না নেন, এসআইআর হয়তো বা কোনো কারণে পার পেয়ে যাবেন,
কিন্তু এনআরসিতে কিন্তু পার পাবেন না। তাই এনআরসির কথা মাথায় রেখে সেটা ভিত্তিবর্ষ যতদূর সম্ভব ৭১-এর পরে হবে বা ৭১ হবে, তার উপরে যাবে না। তার নিচের কোনো ভিত্তিবর্ষ সাল ধরা হবে পশ্চিমবাংলার ক্ষেত্রে। তো সেইটাই যখন হবে সেটাই আপনার নামটা রাখতে হলে আপনাকে অবশ্যই 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 সিএ করে, সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব নিতে হবে। না নিলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বা আপনার পরবর্তী প্রজন্ম তারা ফ্যাসাতে পারে। আপনি হয়তো এখন চলে যাবেন, মরে যাবেন, ঠিক আছে, এর মধ্যে এনআরসি হলো না, ওকে, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম ফ্যামিলি ট্রি কখনোই দেখাতে পারবেন না ৭১-এর লিস্ট ধরে। তো তাদের ফিউচার সুরক্ষিত করতে আপনাকে সিএ অ্যাপ্লাই করে নাগরিকত্ব নিতেই হবে। গেল নাগরিকত্ব নেওয়ার কথা। তাহলে কিভাবে নাগরিকত্বের জন্য আবেদন করবেন? দেখুন, আবেদন করে নাগরিকত্ব নেওয়ার, ভারতবর্ষের নাগরিকত্ব নেওয়ার ৪ রকমের উপায় আছে। আর একটা এক্সট্রা আছে, সেটা কোনো ল্যান্ড যদি ভারত সরকার যুদ্ধ করে কিংবা কোনো কারণে যদি গেইন করতে পারে, সেই দেশের যে নাগরিক ইনকর্পোরেট করে, মানে ওটাকে ইনকর্পোরেশন করা বলা হয়, ওইভাবে এক নাগরিকত্ব, মানে সেখানে যে জনগণগুলো ছিল তাদেরকে অটোমেটিক ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তো সেটা আলোচনা করলাম না, ওটা খুব ক্রিটিক্যাল বিষয়, বা ওটা যখন হয় তখন তো আপনারা জানতেই পারবেন কখন হবে কি না হবে, ওটা বলা যায় না কিছু। তো মেইনলি যে ৪টে উপায়ে নাগরিকত্ব পাওয়া যায় সে হচ্ছে বাই বার্থ মানে জন্মসূত্রে, বাই ডিসেন্ট মানে বংশানুক্রমে, বাই রেজিস্ট্রেশন মানে নিবন্ধনের মাধ্যমে, বাই ন্যাচারালাইজেশন মানে স্বাভাবিকীকরণের মাধ্যমে। তো এই ৪টি উপায়ের মধ্যে আমরা যারা ২০১৪-র ৩১শে ডিসেম্বরের আগে এসে গেছি তারা এখন স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব পাবো। স্বাভাবিকীকরণ কি? স্বাভাবিকীকরণ আইন আগে ছিল যে কোনো মানুষ যদি ১২ বছর এক জায়গায় থাকে, সেখানে ১২ বছর বসত করার যে প্রমাণপত্র, তার বেসিসে সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং সরকার যদি খুশি হয় বা এমএইসি ডিপার্টমেন্ট মানে স্বরাষ্ট্র মন্ত্রক যদি খুশি হয়ে বা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগমূলক কিছু না পায়, তাহলে তাকে নাগরিকত্ব দিয়ে দেয়, জেনারেলি দিয়ে দেয়। তো সিএ ২০১৯-এ আরও সুবিধা করে দিয়েছে কি, সেটাকে ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করে দিয়েছে। মানে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন লাস্ট আপনি কন্টিনিউ ১ বছর যে ঠিকানার থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই ঠিকানায় কন্টিনিউ ১ বছর আছেন, এবং তার আগে টোটাল আপনি যতদিন ধরে ইন্ডিয়াতে আছেন টোটাল মিলিয়ে যেটা আপনার মিনিমাম ৫ বছর হয়। তাহলে ওই ৫ আর লাস্ট অ্যাপ্লিকেশন যখন করছেন তখন লাস্ট ১ বছর আপনি ইন্ডিয়াতে আছেন, এই টোটাল ৬। এই টোটাল ৬ বছর হলেই আপনি ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে পারেন। সেটাই হচ্ছে সিএ ২০১৯-এর মেইন মোটো বা মেইন টার্গেট, ওইভাবে নাগরিকত্ব দেওয়া। আমাদের নাগরিকত্ব নেওয়াটা আরও ইজি করে দিয়েছে সিএ ২০১৯। আর এই যে বাই রেজিস্ট্রেশন বা নিবন্ধনের মাধ্যমে, এই ক্যাটাগরিগুলো হচ্ছে কেউ যদি এসে পাসপোর্ট নিয়ে এসে ভিসা থাকাকালীন ভারত সরকারের কাছে নাগরিকত্ব দাবি করে যে আমি আপনার দেশে থাকতে চাই, আমি অন্য দেশে কোনো বিশেষ কারণে অত্যাচারিত কিংবা বিশেষ কোনো কারণেই আমি এই দেশে থাকতে চাই, সে নাগরিকত্ব দাবি করতে পারে। আর এই বাই ডিসেন্ট আর বাই বার্থ এগুলো আর বললাম না, এগুলো পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন। এই দুটো মেইন আমাদের সিএ ২০১৯-এর যে ২ ক্যাটাগরিতে আমরা পাবো নাগরিকত্ব, একটা হচ্ছে বাই রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে বাই ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনেই বেশি হবে, রেজিস্ট্রেশনটা একটু অন্যরকম ব্যাপার। যাই হোক, রেজিস্ট্রেশনের কথা আর এখন বললাম না, অন্য কোনো ভিডিওতে রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করব। ব্যাস, এইভাবে আপনি নাগরিকত্ব পাবেন এই ৪ রকম উপায়ে। এই রেড মার্ক করা এই কারণেই যে এইটাই হচ্ছে বিশেষত, এটা নিয়েই এখন আমাদের কথা হবে, আমরা এই উপায়েই পাবো ন্যাচারালাইজেশনের মাধ্যমে। তো এইবার আপনার কোশ্চেন আসবে নিশ্চয়ই যে ন্যাচারালাইজেশনে অ্যাপ্লিকেশন করতে, মানে এই ন্যাচারালাইজেশনে নাগরিকত্ব পেতে অ্যাপ্লিকেশন করতে আমার কি কি ডকুমেন্ট লাগবে, কি টাইপের ডকুমেন্ট লাগবে, আমি কি করব, কিভাবে করব, এই কোশ্চেন সবার মনে আছে। একদম সহজ ব্যাপার। দেখুন, মেইন ৩টে কাগজ, মেইন ৩টে না, বলবো মেইন ২টো লাগে। দুটো হচ্ছে এই যে শিডিউল A1A, এটাতে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের একটা নথি যেটা প্রমাণ করবে আপনি ওই দেশের বাসিন্দা ছিলেন, এটা আপনাকে দিতেই হবে। এটা এখন কিছু না দিলেও চলবে, কিন্তু পরে দেখাতে হবে, মানে অ্যাপ্লিকেশনের সময় না দিলেও চলবে, কিন্তু হিয়ারিংয়ের সময় দেখাতে হবে, এরকম ব্যাপার হয়েছে নতুন। কিন্তু এটা আপনাকে দেখাতেই হবে, নইলে আপনি কি করে প্রমাণ করবেন যে আপনি ওই ৩ দেশের নাগরিক, ৩ দেশের যে কোনো এক দেশের নাগরিক? কারণ আপনাকে তো ওই ৩ দেশের এক দেশের নাগরিক হলে তবেই সিএ ২০১৯-এর আওতার মধ্যে আপনি আসছেন। তাই আপনাকে একটা না একটা কিছু প্রমাণ করতেই হবে, যে আপনি ওই দেশের নাগরিক ছিলেন। এই একটা কাগজ দিলেন। শিডিউল 1B, ২০১৪-এর ৩১শে ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ করেছেন তার একটা প্রামাণ্য নথি,
সেটা যে কোনো কিছু হতে পারে, ভারত সরকার প্রদেয় যে কোনো কিছু হতে পারে। এই লিস্টগুলো কী হতে পারে আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর শিডিউল 1C-তে কী গেল, মানে আপনি যে দেশ থেকে এসছেন সেই দেশে আপনার ঠিকানা কোথায় ছিল আর ভারতে কত তারিখে ঢুকেছেন সেই তারিখ দিয়ে একটা নোটারি এফিডেভিট ডিক্লারেশন দিতে হয়, নোটারি এফিডেভিট করে। সেটা কোনো উকিল ধরে করলেই করতে পারেন, কোনো ব্যাপার না। আর হচ্ছে নিজের ভারতীয় ঠিকানার একটা নোটারি এফিডেভিটের ডিক্লারেশন, মানে আপনি এখন ভারতবর্ষে কোন জায়গায় আছেন সেইটার একটা ঠিকানা, তার নোটারি ডিক্লারেশন। আর একটা হচ্ছে এর সাথেই একটা যাবে আর একটা এক্সট্রা নোটারি, সেটা হচ্ছে আপনার প্রতিবেশী কেউ আপনার চরিত্রগত শংসাপত্রের একটা নোটারি এফিডেভিট দেবে। সেখানে ওই লোকের যে আপনার চরিত্রগত শংসাপত্র দেবে তার একটা সই করতে হবে। তো সে আপনাকে এই সার্টিফিকেটটা দেবে। এই এই যে যে 5টা ডকুমেন্ট দেখুন, টোটাল 5টা, মানে এখানে একটা বাংলাদেশের, পাকিস্তান বা আফগানিস্তানের একটা ডকুমেন্ট, একটা 2014 আগে ইন্ডিয়াতে ঢুকেছেন তার একটা কোনো ইন্ডিয়ান ডকুমেন্ট, আর হচ্ছে এই যে 3টে ডিক্লারেশন, মানে এফিডেভিটের ডিক্লারেশন, এই 3টে টোটাল এখানে গেল 5টা ডকুমেন্ট। এছাড়া আর একটা ডকুমেন্ট লাগবে স্থানীয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ধর্ম প্রমাণের একটা শংসাপত্র। মানে আপনি হিন্দু শিখ যে 6টা সম্প্রদায়কে ছাড় দেওয়া হয়েছে তার মধ্যে আপনি যে ধর্মের সেই ধর্মের প্রতিষ্ঠান থেকে একটা শংসাপত্র নেবেন, ব্যাস। এই জিনিস হয়ে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এই জিনিসগুলো অর্জন করা খুব বেশি কষ্টকর না। এই বাংলাদেশের ডকুমেন্ট আনাও খুব কষ্টের কিছু না। আত্মীয় স্বজন যারা আছে ওই দেশে তাদের মাধ্যমে খোঁজ নিলে আপনি নিশ্চয়ই আনতে পারবেন। আর এই যে যে দুটো ডকুমেন্ট, পুরনো কোনো ভ্যালিড বা ইনভ্যালিড পাসপোর্টের কপি থাকলে দেবেন, না থাকলে এমন কিছু দেওয়ার দরকার নেই। এখানে দেখুন আমি ক্রস সাইন দিয়েছি, মানে এগুলো দরকার নেই। থাকলে দেবেন, না থাকলে দরকার নেই, তবে না দেওয়াই ভালো। রেসিডেন্সিয়াল পারমিট যদি থেকে থাকে এফআরআরওতে অ্যাপ্লাই করলে তবে রেসিডেন্সিয়াল পারমিট পাওয়া যায় ভিসা থাকাকালীন, মানে এলটিবির মতো। তো ওইরকম যদি কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ওটা শো করলেও তাও শো করতে পারেন, সেটা আপনার একটা পজিটিভ সাইড হবে। কিন্তু যদি না থাকে এরকম কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট এই 6টা কাগজ লাগবে। এখন আপনি দেখুন, এই একটা, এখানে একটা, এখানে একটা, 3টে, এখানে 2টো এফিডেভিট, মানে 3 আর 2 5, আর এখানে একটা ধর্মীয় সার্টিফিকেট, ব্যাস হয়। এই 6টা ডকুমেন্ট আপনার লাগবে। এবার এই শিডিউল 1A-তে কী কী ডকুমেন্ট আপনার লাগবে, শিডিউল 1 মানে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে এসছেন সেইখানকার কী কী ডকুমেন্ট আপনি ব্যবহার করতে পারেন সিএতে অ্যাপ্লাই করার জন্য। দেখুন কী কী ডকুমেন্ট এখান থেকে ব্যবহার করতে পারেন। এই যে 10টা লিস্ট এখানে লেখা আছে, অ্যাকচুয়ালি ওয়েবসাইটে 9টা লেখা আছে। এই 10 নাম্বার ডকুমেন্ট, এই যে জিনিসগুলো বলা হয়েছে, যদি এটাও দিতে পারেন, এটাও আপনি ওই দেশের যেহেতু ওই দেশের হিসেবে, কোনো দেশের হিসেবে আপনি শরণার্থী ছিলেন, তো সেই দেশের নাম যখন লেখা থাকবে তার মানে আপনি ওই দেশেরই ছিলেন, সেটা প্রুফ হয়ে যাবে। তাই এই কাগজটা দিলেও আপনার হয়ে যাবে। তো এইগুলো একটু ভালো করে খেয়াল করবেন। এরকম এইসব কিছু জোগাড় করা খুব একটা কঠিন ব্যাপার না, আশা করি খুব একটা কঠিন হবে না। যারা অনেক দিন আগে এসছেন তাদের একটু সমস্যা হলেও আপনি চেষ্টা করুন, ঠিক পেয়ে যাবেন, কোনো ব্যাপার হবে না। কোনো আত্মীয় স্বজন পূর্বপুরুষ এই দেশে যারা আছে তাদের কোনো লিঙ্ক, আত্মীয় কারোর নামে যদি আপনার দাদুরও একটা নাম থাকে, আপনার বাবার একটা নাম থাকে, তাহলে সেই কাগজ ম্যানেজ হয়ে যাবে, কোনো ব্যাপার না। এটা হচ্ছে শিডিউল 1A গেল। এবার শিডিউল 1B, মানে ভারতীয় ডকুমেন্ট 2014 আগে এসে গেছেন, 2014 31শে ডিসেম্বর বা তার আগে এসে গেছেন, সেটা প্রুভ করবে যে ডকুমেন্টে, সেই ডকুমেন্টগুলোই। এর মধ্যে দেখুন প্রচুর ডকুমেন্ট আছে, এগুলোর যে কোনো একটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার এটা এইটা ফিল আপ হয়ে যাচ্ছে, মানে এই ডকুমেন্টটা আপনার হয়ে যাচ্ছে। সেখানে কি কি আছে দেখুন, এগুলো তো আছেই, পড়াশোনার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এসব তো আছেই। তার সঙ্গে সঙ্গে খুব ইজিলি যেগুলো পাওয়া যেতে পারে সেগুলো হচ্ছে যে এই আবেদনকারীর নামে পৌরসভার ব্যবসা লাইসেন্স, বিবাহ শংসাপত্র যদি কারোর থেকে থাকে পুরনো তাও হবে। এই যে প্যান কার্ড ইস্যুর তারিখ সহ এইটা সহজে আছে। দেখুন আবেদনকারীর নামে ভারতের জমি বা ভাড়ার এগ্রিমেন্ট দিলে হবে, নিবন্ধিত ভাড়া চুক্তি এগুলো দিলেও হবে। তারপরে ধরুন এখানে কোনো এমএলএ এমপির দ্বারা পাওয়া কোনো সার্টিফিকেট তা দিলেও হবে আপনার। তো এইগুলো অনেক খুব একটা কঠিন ব্যাপার না, এগুলো আপনি জোগাড় করতে পারবেন। 14 আগে নিশ্চয়ই সবার কাছে আছে, যারা 14 আগে এসে গেছে তাদের কাছে অন্তত আধার কার্ড থাকার কথা, আধার কার্ড তো থাকবেই। যাই হোক, গেল ইন্ডিয়ান ডকুমেন্ট হয়ে গেল। কী কী লাগবে, বাংলাদেশের ডকুমেন্ট হয়ে গেল। এইবার দেখুন সিএ 2019-এর একটা বিশেষ টুইস্ট আছে, যেটা হয়তো আপনাকে কেউ বলবে না বা অনেকে জানেও না। এই আইনের 2 নাম্বার পেজে, মানে 3টে পেজ, তো 3টে পেজের 2 নাম্বার পেজের আগে যে পেজটা দেখিয়েছিলাম যে মার্কিং করে, সেই পেজেরই এই পয়েন্টটাই, যে এই পয়েন্টটা দেখুন, এই পয়েন্টটা এইখানে বাংলা করলে কি আসে, এটা আপনি অনলাইন থেকেও দেখে নিতে পারেন বড় করে।
এখানে বাংলা করলে কি আসে, ধারা 5 এ উল্লেখিত শর্তাবলী বা তৃতীয় তফসিলে বর্ণিত স্বাভাবিকীকরণের যোগ্যতা পূরণ সাপেক্ষে যে ব্যক্তি উপধারা 1 এর অধীনে নিবন্ধনের শংসাপত্র বা স্বাভাবিকীকরণের শংসাপত্র লাভ করেন তাকে ভারতে প্রবেশের তারিখ থেকেই ভারতের নাগরিক গণ্য করা হবে। ভারতে প্রবেশের তারিখ থেকেই, বুঝতে পারছেন ব্যাপারটা? মানে আপনি অ্যাপ্লাই করে যখন নাগরিকত্ব পাবেন, আপনি যে ডেট অফ এন্ট্রি দেবেন যে আমি এত তারিখে ভারতবর্ষে ঢুকেছি, আপনার নাগরিকত্ব সেই দিন থেকে কাউন্ট হবে। আজকে অ্যাপ্লাই করে সার্টিফিকেট যেদিন পাচ্ছেন সেদিন থেকে নয়, যেদিন আপনি ডেট অফ এন্ট্রি দিচ্ছেন। মানে কি, আপনি ডেট অফ এন্ট্রি দেওয়ার পরে যা যা করেছেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রেশন, জমি জমা, সব আপনি ভারতীয় লিগ্যাল সিটিজেন হয়েই করেছেন, সেটাই আপনাকে এখানে দেওয়া হবে যে ভারতে প্রবেশের তারিখ থেকেই আপনি ভারতের নাগরিক। তাহলে আপনি সেই সুযোগ সুবিধা পুরোই আপনার অক্ষত থাকবে। এইটা সব থেকে বড় একটা পাওনা। মানে আপনি একবার সিটিজেন হয়ে গেলেন তো আপনার পুরনো কোনো কিছু যে আপনি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে অর্জন করেছিলেন সেগুলো কিছুই আর অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে থাকবে না। সেগুলো পুরো আপনি ভারতের একজন নাগরিক হিসেবে ব্যবহার করতে পারবেন। মানে আপনি ভারতের নাগরিক হিসেবেই ওগুলো পেয়েছেন, এইভাবেই দেখা হবে আইনের মাধ্যমে। বুঝতে পারছেন কত বড় একটা বড় পাওনা, কত বড় মানবিক আইন। এরপরও যারা এই আইন নিয়ে খোঁচাখুচি করে তাদের আসলে কি বলা উচিত, তাদের কি বলা যায় আমি জানি না। আপনারা এবার, আপনাদের নিশ্চয়ই বুদ্ধি আছে সবার, আপনারা বুদ্ধি দিয়ে বিবেচনা করুন যে এই কথাটা কত বড় একটা জিনিস। এরপরও আপনারা ভয় পাবেন অ্যাপ্লিকেশন করতে। জাস্ট এই কটা ডকুমেন্ট হলে আপনার নাগরিকত্ব কেউ আটকাতে পারবে না। ডিলে হতে পারে কিন্তু নাগরিকত্ব ঠিকই দেবে। ডকুমেন্ট সিকোয়েন্স অনুসারে সাজাতে পারলে আপনার নাগরিকত্ব ঠিকই আপনি পাবেন। আর এই ক্লোজটায় কি বলা আছে দেখুন, এখানে বলা আছে যে, এটা আমি আর পড়ছি না, আমি জাস্ট একটু বলছি। মানে এই 2014-র আগে যে নাগরিকগুলো এসে গেছিল তাদের যদি কোনো কারণে মানে অভিবাসন কেস, মানে ফরেনার হিসেবে যে কেস ফেস করা হয় থানায়, এরকম কোনো কেসও যদি আপনি খেয়ে থাকেন, পুরনো কেস যদি আপনার নামে এখনও চলতেই থাকে, সেই কেসও এই আইনের বদলে এই আইনের, মানে এখন এই আইনটা চালু আছে বলে সেই কেসগুলো আপনার বাতিল হয়ে যাবে। সেগুলো আর আপনার উপরে প্রয়োগ করা যাবে না। এবং সেই আপনার যে কেস আছে বলে আপনি নাগরিকত্বর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এমনও নয়, এবং সেই কেস আছে বলে আপনাকে নাগরিকত্ব দেওয়া যাবে না, এই যে প্রত্যাখ্যান করতে পারবে না এমনও নয়। আপনার নাগরিকত্ব দিতে বাধ্য সরকার। বুঝতে পারছেন এত বড় মানবিক আইন। এরপরও যারা এই নিয়ে কথা বলে তাদের আসলে কি বলবো, তাদের মাথা ঠিক আছে না কি ঠিক আছে ভগবানই জানে, তাদের কি ঠিক নেই। এত এত সুযোগ সুবিধা দেওয়ার পর আপনি অ্যাপ্লাই করে যদি নাগরিকত্ব নিতে না চান, তাহলে আপনার কোথায় প্রবলেম আছে আমি জানি না, কাদের কথা শুনে আপনারা এইসব করছেন জানি না। অবশ্যই অ্যাপ্লাই করে যত দ্রুত সম্ভব নাগরিকত্ব নিয়ে পূর্ণ মর্যাদার সাথে বসবাস করুন, ভয়তে নয়, পূর্ণ স্বাধীনতায় বসবাস করুন। যাই হোক, জয় হিন্দ, জয় ভারত। এবার কিছু কিছু প্রশ্ন আসে লোকের, দেখুন সে প্রশ্নগুলো কীরকম হয় এটা ব্যাপার নিয়ে। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে অন্য একদিন আলোচনা করব। প্রশ্নটা এই আপনি এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন, আশা করি আপনাদের এই প্রশ্ন, এই যে প্রশ্নগুলো একটু দেখে নিন। এই প্রশ্নের সব উত্তর ওই আমি যে ভিডিওতে কথাগুলো বলেছি ওর মধ্যে সব কিছুতেই পেয়ে যাবেন, আশা করি পেয়ে গেছেন। এবার দেখুন, আমি বলেছিলাম না যে আপনার এটা স্বাভাবিক অধিকার নাগরিকত্ব পাওয়া, ইন্ডিয়ান নাগরিকত্ব পাওয়া। কেন বলছি দেখুন, অখণ্ড ভারতবর্ষের কথা কল্পনা করুন। 1947-এর আগে যখন দেশভাগ হয়নি তখনকার কথা ভাবুন, তখন কিন্তু আপনি ভারতবর্ষের নাগরিক ছিলেন, মানে আপনার পূর্বপুরুষ তখন অখণ্ড ভারতের নাগরিক ছিল। রাতারাতি জাস্ট দ্বিজাতি তত্ত্বের উপরে বেস করে, মানে হিন্দু মুসলিম এই দুটো জাতি এক জায়গায় থাকতে পারবে না, এরকম একটা থিঙ্কিংয়ের উপরে বেস করে দেশভাগ হয়ে গেল। সেই দেশভাগের কারণে যদি আপনি অন্য একটা দেশে পড়ে যান, তাহলে তো সেটা আপনার দোষ না, সেটা সেই সময়কার আইন যে করেছিল যে দেশ ভাগ করতে হবে তাদের ফল্ট। রাতারাতি একটা জায়গার মানুষকে অন্য একটা জায়গায় শিফট করা এত সোজা না, বা তারাও এত তাড়াতাড়ি চলে আসতে পারে না। সেই সময় সংসদে দাঁড়িয়ে জওহরলাল নেহেরু, প্রথম প্রধানমন্ত্রী আমাদের যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে এই দেশের যে হিন্দু সম্প্রদায়ের লোকগুলো বা অন্যান্য সম্প্রদায়ের লোকগুলো যারা আবার ইন্ডিয়াতে আসতে চায়, তারা যখনই আসবে তাদেরকে পূর্ণ অধিকার দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, সব করা হবে। সংসদে দাঁড়িয়ে কথা দিয়েছিল, যার কারণে অনেক লোক তখনও ছিল যে ঠিক আছে আমরা তো যখন যাব, পরে যেতে পারলে, পরে যখন সুবিধা মতো যাব, আমরা তো সুযোগ সুবিধা পাবোই, চাকরি বাকরিও দেওয়া হবে। বলা হয়েছিল ওখানে পড়াশোনা করুন, ওই সার্টিফিকেট দেখে এখানে চাকরিও পাবেন, চাকরিও করতে পারবেন, এমনও কথা ছিল তখন বলা।
তো সেই কথাগুলো অনেকেই অনেক রাজনৈতিক দল এসে সেগুলো আর পালন করেনি বা আমাদের দিকে ঘুরেও তাকায়নি, ঘুরেও দেখেনি। তো এই সিএ 2019 আমাদের সেই অধিকার দিয়েছে আবার। আমরা সেই অধিকার নিয়ে পুরোপুরি সেইভাবে বাঁচতে পারি যাতে, সেইটা আপনারা অ্যাপ্লাই করে সেই রাস্তাটা ক্লিয়ার করুন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করুন। কারোর উল্টো পাল্টা কথায় কান না দিয়ে আপনি নিশ্চিন্তে অ্যাপ্লাই করে ভালোভাবে অ্যাপ্লাই করুন। কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে সেইভাবে নির্দিষ্ট গাইডেন্স নিয়ে অ্যাপ্লাই করুন। আপনি নাগরিকত্ব ঠিক পাবেন এবং পূর্ণ অধিকার নিয়ে বসবাস করুন, কারোর ভয়তে নয়। আপনি নাগরিকত্ব পাওয়ার এই নাগরিকত্ব, ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়া আপনার অধিকার। যেহেতু আপনি অখণ্ড ভারতের নাগরিক ছিলেন, মানে আপনি বা আপনার বাবা বা আপনার পূর্বপুরুষ অখণ্ড ভারতের নাগরিকত্ব নিয়ে তারা ছিল, তাদেরকে রাতারাতি বেনাগরিক করে দেওয়া হয়েছে, মানে ইন্ডিয়া থেকে অন্য দেশে ফেলা হয়েছিল। তো সেই দোষটা নিশ্চয়ই আপনার সেই পূর্বপুরুষের না। তারা এখন এই দেশে যদি চলে আসে, সেখানে ধর্মীয় নিপীড়নের কারণে বা যে কোনো কারণেই আসুক, সে ভালো থাকার জন্যও যদি আসে সেটাও ধরা হবে যে সে ভালো থাকার জন্যও সে আসতে পারে, কারণ সেই সময় রাতারাতি দেশভাগ হয়েছে। এই জনগণকে ভাসিয়ে দেওয়া হয়েছে, একটা আলাদা জায়গায় আলাদা দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা তার অপরাধ না, সেটা তাদের অপরাধ না। তারা যখনই আসবে তাদের নাগরিকত্ব তারা দাবি করতে পারে। তো এখন যাই হোক, 2014 অবধি নাগরিকত্ব পাওয়ার যোগ্য সবাই। যারা 2014 আগে ডকুমেন্ট দেখাতে পারবেন, যা যা ডকুমেন্ট লাগবে সেইগুলো যদি দেখাতে পারেন, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাগরিকত্ব নিয়ে নিন। প্রচুর লোক অ্যাপ্লাই করছে, ওই যারা ভুল বোঝাচ্ছে তাদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন। তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাগরিকত্ব নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করুন। নমস্কার।